মাঝে দিতে আজকে আমরা বেশি দূর আলোচনা করব না, খুবই স্বল্প জ্ঞান আমরা আহরণ করব। কিন্তু এই স্বল্প জ্ঞানটুকুই তোমরা যদি সঠিকভাবে আহরণ করতে পারো তাহলে নিশ্চিত তোমাদের যে কোনো বিশ্ববিদ্যালয় পরীক্ষা, পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা কিংবা যে কোনো প্রকার কম্পিটিটিভ এক্সামে তোমরা সকলের থেকে এক ধাপ এগিয়ে থাকবা। আর আমরা রয়্যাল এডুকেশন পরিবার তোমাদের জন্য প্রত্যেকটা পরীক্ষাকে আরও সহজ থেকে সহজতর করার উদ্দেশ্যে আমরা বেশি বেশি জ্ঞান না, স্বল্প জ্ঞান এবং প্রোডাক্টিভ জ্ঞানগুলোই তোমাদের মধ্যে বিতরণ করে থাকি এবং তোমরা সেগুলোকে কি ক্যাচ করে নিবা। এবং আমরা চাই যেন আমাদের যারা আজকের এই লাইভ ক্লাসটি দেখতেছে তারা যেন সবসময় সকলের থেকে এগিয়ে থাকে যে কোনো প্রকার কম্পিটিটিভ এক্সামে। ঠিক আছে, আমরা বেশি কথা বাড়াবো না, আজকের ক্লাসে অনেক বেশি আড্ডা হবে, কারণ অনেক দিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, গল্প হবে, সব কিছুই হবে। আজকের ক্লাসটা আমরা শুরু করে দিই। আরেকটা ফোন দেওয়া যাবে লাইভ চালু অবস্থায়? আরেকটা ফোন কমেন্ট দেখার জন্য, এটাতে কাজ আছে। ওকে, ঠিক আছে, আমরা আর বেশি কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করে দিব, কেমন? আমাদের প্রথম স্লাইডে চলে যায়। আমাদের প্রথম স্লাইডে এই সাম্প্রতিক সাধারণ জ্ঞানের নভেম্বর 10 তারিখে 2024 সালে কি হয়েছে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন তিন উপদেষ্টা হিসেবে, আচ্ছা, এস এম আসাদ লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া। বুশরা খান লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সকলে কেমন আছো, কোথা থেকে দেখতেছো সকলে সেটা কমেন্ট করে জানাও। আমি দেখতে চাই বাংলাদেশের কোথায় থেকে আমাদের রয়্যাল এডুকেশনের ফ্যান বেজ আছে। এবং রয়্যাল এডুকেশনের পরিবার মানে শুধু যে আমরা তা না, আমরা সকলে মিলে এটা রয়্যাল এডুকেশন পরিবার। বাংলাদেশের নভেম্বর 10 তারিখ 2024 সালের অন্তর্বর্তীকালীন সরকারের নতুন 3 উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন শেখ বসিরউদ্দিন, মোস্তফা সরোয়ার ফারুকী এবং মাহফুজ আলম। ঠিক আছে, এই যে শেখ বসিরউদ্দিন, মোস্তফা সরোয়ার ফারুকী এবং মাহফুজ আলম, এই শেখ বসিরউদ্দিন ইনি একজন বিশিষ্ট ব্যবসায়ী। ইনি একজন বিশিষ্ট ব্যবসায়ী ইনি একজন বিশিষ্ট ব্যবসায়ী। তারপরে মাঝখানে কে আছেন, এই যে আমরা কিন্তু এনাকে মোস্টলি সবাই দেখেছি। আর যদি কেউ না দেখে থাকেন তাহলে আমি বলবো যে বাংলাদেশের যে নাটক কিংবা চলচ্চিত্রে একজন অন্যতম মহিলা চরিত্র কিংবা নারী চরিত্র বলা যায় যাকে, তার হাজব্যান্ড ইনি। তোমরা সকলেই এই যে মোস্তফা সরোয়ার ফারুকী স্যার যে কার হাজব্যান্ড তার নামটা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও। আমি দেখতে চাই কে কে জানো যে মোস্তফা সরোয়ার ফারুকী কার হাজব্যান্ড। ঠিক আছে, ইনি হচ্ছেন বাংলাদেশের একজন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক। ঠিক আছে, ইনি একজন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক। মিশকাত হোসেন লিখেছেন তিশা, হ্যাঁ রাইট। রিধিয়া সুলতানা মুন্নি লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া। বুশরা খান লিখেছেন আমি বরিশাল। তুমি বরিশাল না কি তুমি বরিশাল হতে এসেছো সেটা একটু জানিয়ে দাও। এখন দেখা যাচ্ছে তুমি বরিশাল বলে আমরা ডিরেক্টলি বলে দিব যে বরিশালের লঞ্চে ওইটা লইব কেবিন রুম, বন্ধুর এমন বুকে লইয়া দিমুই একটা ঘুম, ঠিক আছে? তুমি বরিশাল না, তোমার বাসা বরিশাল। একটু ক্লিয়ার করে লিখো, কথা যেন এমন না হয়ে যায় যে এখানে প্রস্রাব করিলে 50 টাকা জরিমানা, না তাই না, এইরকম টাইপের একটা কথা ছিল, ওই কথাটার মতো যেন না হয়ে যায়। এরপরে বলতেছে যে ওই যে আমাদের প্রধান উপদেষ্টার সহকারী উপদেষ্টা ছিলেন এই সরওয়ার জাহান ফারুকী। এই যে এই মানুষটা প্রধান উপদেষ্টার সহকারী উপদেষ্টা ছিলেন, ঠিক আছে, বিশেষ সহকারী। সো আমাদের এই যে নতুন 3 উপদেষ্টা যুক্ত হয়েছেন আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার। আচ্ছা, ঠিক আছে, এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে এর আগের ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলাম। আজকে সেই তথ্যগুলো আরেকবার রিক্যাপ করা যাক, ঠিক আছে? কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম আমাদের যারা রিসেন্ট টাইমে বিভিন্ন প্রকার পরীক্ষা দিতে যাবে তাদের জন্য। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় কত তারিখে? অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় হচ্ছে 8 আগস্ট, ঠিক আছে? কারণ 6 তারিখে
6 তারিখে দেশের 12তম জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় এবং 5 তারিখে হচ্ছে আমাদের দেশের যে সরকার প্রধান ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। 6 তারিখে 12তম জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় এবং 8 তারিখে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। ঠিক আছে, আমরা এই তথ্যগুলো সকলের মাথার মধ্যে আরেকবার রিক্যাপ করে ফেলবো। ঠিক আছে, আমার বাসা বরিশাল, আমি 5 আটার দল 2 হাসব্যান্ড। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা অনেক বেশি দূরই এগিয়ে গিয়েছো, ধন্যবাদ সকলকে। আর তাহলে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে আমাদের মোটামুটি আবার তথ্যগুলো রিক্যাপ হয়ে গেল। তোমরা সকলেই মাথায় রাখবো, অন্তর্বর্তীকালীন সরকারে যেই 2 জন সমন্বয়ক আছেন তাদের নাম কি? একজনের নাম হচ্ছেন নাহিদ ইসলাম, আর আরেকজনের নাম হচ্ছে কি? বলো, তোমরাই বলো। আসিফ মাহমুদ। এই যে নাহিদ ইসলাম, এরা হচ্ছে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, এবং আসিফ মাহমুদ তিনি হচ্ছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা। ঠিক আছে, আমরা মোটামুটি এই তথ্যগুলো একবার রিক্যাপ করে ফেললাম। আবার যে কোনো সময় যে কোনো প্রকার তোমাদের কনফিউশনে তোমরা যে কোনোভাবে রয়্যাল এডুকেশনকে মেসেজ দিতে পারো। তোমাদের যে কোনো প্রকার কনফিউশন কিংবা প্যাচ খোলার জন্য রয়্যাল এডুকেশন সবসময় তোমাদের সাথে আছে। ঠিক আছে, আমরা এর পরের স্লাইডে চলে যাব। পরের স্লাইডটা কি বলতেছে হচ্ছে যে 2023 সালে দেশের নারীর সংখ্যা ছিল পুরুষের তুলনায় 32,20,000 বেশি। 2023 সালে 32,20,000 বেশি। বর্তমানে এর ব্যবধান 40 লাখের কাছাকাছি বলে অনুমান করা হচ্ছে। আচ্ছা, অনেক ছেলেরা বিভিন্ন সময় বিভিন্নভাবে ফেসবুক কিংবা যে কোনো প্রকার সোশ্যাল মিডিয়ায় তোমরা পোস্ট দিয়ে থাকো যে আজ একটা গার্লফ্রেন্ড নেই বলে। কেন? তোমাদের কাছে তো 40 লাখ অপশন রয়েছে, তাদের মধ্যে দেখবা অবশ্যই প্রত্যেকেই পাবে, বাদ যাবে না একটি শিশু। ঠিক আছে, নারীর সংখ্যা 40 লাখের থেকেও বেশি আমাদের দেশে পুরুষের তুলনায়। সো এই যে আমরা এই গ্রাফটা আরেকবার দেখে নিই যে বাংলাদেশের জনসংখ্যা 2019 সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল হচ্ছে 16,58,00,000। এটা হচ্ছে এক্সাক্ট না, এটা হচ্ছে এস্টিমেট, একটা ধারণা। 16,58,00,000 এবং এর মধ্যে পুরুষ ছিল হচ্ছে 8,30,00,000 এবং নারী ছিল হচ্ছে 8,28,00,000। মানে সেই সময় নারীর সংখ্যা 2 লক্ষ কম ছিল। কিন্তু 2020 সালেও সেটা 2 লক্ষ কম ছিল, 8,41,00,000, 8,39,00,000। সেইখানে 2021 সালে বাংলাদেশে এত পরিমাণ নারী জন্ম হয়েছে যে পুরুষের সংখ্যা হয়ে গেছে 8,42,00,000 এবং নারীর সংখ্যা হয়েছে 8,58,00,000, অর্থাৎ 16 লক্ষ বেশি। মানে বাংলাদেশের নারী প্রোডাকশনের সংখ্যা অনেক বেশি। ঠিক আছে, 2022 সালে সেটা কত হয়েছে? 2022 সালে সেটা হচ্ছে 8,48,00,000 পুরুষের সংখ্যা এবং নারীর সংখ্যা হয়েছে 8,69,00,000। এবং 2023 সালে 8,48,00,000 এবং 8,80,00,000। তাহলে দেখো নারীর সংখ্যা বাড়তেছে পুরুষের তুলনায়। সো এখানে বলা যায় যে নারী সবসময় এগিয়ে আছে। লেডিস ফার্স্ট অলওয়েজ। লিখছেন যে মিশকাত হোসেন, লিখছেন এস.এম. আসাদ, লিখছেন যে সজীব ভুইয়া, তারপরে নাজ জাবিন লিখছেন আসসালামু আলাইকুম ভাইয়া, রাজিয়া লিখছেন যে ক্লাস কর, তোরা ক্লাস কর। এই সকলেই ক্লাস করবে। আজকের এই ক্লাসটা কিন্তু খুবই জরুরি, খুবই ইম্পর্টেন্ট তোমাদের যে কোনো প্রকার পরীক্ষার জন্য। সো এই ক্লাসটা মিস দেওয়া মানে তোমাদের হাত থেকে কিন্তু একটা সোনার হরিণ মিস। সরকারি চাকুরি যেমন সোনার হরিণ, রয়্যাল এডুকেশনের প্রত্যেকটা ক্লাসই সোনার হরিণ। সো সোনার হরিণ কি ছাড়া যাবে? কখনোই না। 2024 সালে জনসংখ্যা হয়েছে কত? 17,47,00,000। এখানে নারী এবং পুরুষের সংখ্যা অনিরূপিত, কিন্তু এখানে অনুমান করা যাচ্ছে সেটা 40 লাখের ঊর্ধ্বে। ঠিক আছে, বাংলাদেশের এখন জনসংখ্যা হচ্ছে 17,47,00,000। এটা ইম্পর্টেন্ট। বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 17,47,00,000। জাতিসংঘ পপুলেশন ডিভিশন থেকে এই তথ্যটা বের হয়েছে। কোভিডের পরে জনসংখ্যা বাড়ছে, নারী জনসংখ্যা বেশি বাড়ছে, অধিকতর নারী জনসংখ্যা বেড়েই চলেছে। ঠিক আছে, আমরা এর পরবর্তী স্লাইডে চলে যাব। তার আগে সকলেই কমেন্ট করে জানাও বাংলাদেশে বর্তমানে
বাংলাদেশে বর্তমানে নারীর সংখ্যা পুরুষের তুলনায় কত গুণ বেশি? কত গুণ, আমি কিন্তু বলি নাই যে কতটুকু, কত গুণ বেশি। সকলেই কমেন্ট করে ফেলো। তোমাদের কাছে যাদের কাছে ক্যালকুলেটর আছে কিংবা মোবাইল আছে, মোবাইলের অপশনে ক্যালকুলেটে গিয়ে তোমরা জাস্ট ওই 40 লাখকে ডিফারেন্সিয়েট করো, তারপরেই তোমরা আনসারটা পেয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা আমরা পূর্ববর্তী স্লাইডে আরেকবার চলে যাই। এই যে জনসংখ্যা প্রবৃদ্ধির হার, তোমরা যদি একবার গ্রাফটা লক্ষ্য করো, 0.85 থেকে 0.84, মানে 0.01 কমে গেছে। আবার 0.82, অর্থাৎ আরও 2 কমে গেছে, 0.02 কমে গেছে। কিন্তু এই যে 2021-এর পরে 2022 সালে যে গ্যাপটা ছিল সেটাতে কিন্তু আবার 1.03, মানে কি আকারে যে বৃদ্ধি পাচ্ছে সেটাই দেখানো হয়েছে। 2023 সালে এটা আরও বেড়ে 1.23, কিন্তু 2024 সালে সেটা 0.01 কমে 1.22 চলে এসেছে। সো এই তথ্যগুলো কিছুটা ইম্পর্টেন্ট। সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে কত, বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে কত, এবং নারীর জনসংখ্যা পুরুষের তুলনায় কত বেশি, 40 লাখ, আনুমানিক 40 লাখ বেশি। ঠিক আছে, আনুমানিক 40 লাখ বেশি। আচ্ছা, আমি আজকে একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, তোমরা যারা আজকের ক্লাসটি পুরোপুরি দেখবে মনোযোগ সহকারে, তাদের জন্য আজকের এই ক্লাসের পিডিএফটি তোমাদেরকে দিয়ে দেওয়া হবে ফ্রম রয়্যাল এডুকেশন, ফ্রম সাইদ আহমেদ শান্ত ভাইয়া। ঠিক আছে, আজকের এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট, পিডিএফ তোমরা পেয়ে যাবা যদি না তোমরা ক্লাসটি পুরোপুরি করো, এবং যে যত বেশি শেয়ার করবে তাদের বন্ধুদের কাছে এবং যত মেনশন দিবে সকলকেই পিডিএফ দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আচ্ছা, আমরা অনেকেই জানি যে কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সাপে নেউলের যুদ্ধ চলতেছিল, জাস্ট ফর সিট। ঠিক আছে, অবশেষে সকল জল্পনা কল্পনা শেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেলেন কে? ডোনাল্ড ট্রাম্প। টোটাল ইলেকট্রাল ভোট দরকার কত ছিল? টোটাল ইলেকট্রাল ভোটের দরকার কত ছিল হচ্ছে 270টা। জিততে প্রয়োজন হচ্ছে 270টা। এর আগেও কিন্তু আমরা এই বিষয়ে আলোচনা করেছি সাম্প্রতিক সাধারণ জ্ঞানের প্রথম ভিডিওতে। সেখানে ডোনাল্ড ট্রাম্প পেয়েছে 277টি, এবং কমলা হ্যারিস পেয়েছে 224টি। কমলা হ্যারিস পেয়েছে হচ্ছে 224টি। সেখানে ডোনাল্ড ট্রাম্প টোটাল ভোটের 51% ডোনাল্ড ট্রাম্প ওন করছে এবং কমলা হ্যারিস ওন করেছে 47%। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন 2024 সালে যখন হয়, তার প্রেসিডেন্ট হয় ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প কিন্তু এর আগেও প্রেসিডেন্ট ছিল, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের 45 এবং 47তম প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। মাঝখানে 46-এ ছিলেন না, 45 এবং 47তম প্রেসিডেন্ট। এরপরে কততম নির্বাচন হয়? এটা হচ্ছে 60তম নির্বাচন। তো 60তম নির্বাচনে 60তম প্রেসিডেন্ট হয় আবার ডোনাল্ড ট্রাম্প। সো ডোনাল্ড ট্রাম্প কততম প্রেসিডেন্ট? 45, 47 এবং 60তম প্রেসিডেন্ট। 45, 47 এবং 60তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কতটি ইলেকট্রাল ভোট পেয়েছিলেন? 277টি ইলেকট্রাল ভোট পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প, এবং জয়ী হওয়ার জন্য প্রয়োজন ছিল 270টি। এবং কমলা হ্যারিস কত পেয়েছেন? 224টি। টোটাল ভোটের অনলি 47%, এবং ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 51%। সো হি ইজ দ্য উইনার অ্যান্ড হি ওন দ্য সিট। ঠিক আছে, এই তথ্যটার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট তিনি। ঠিক আছে, সবথেকে ইম্পর্টেন্ট, তোমরা এই তথ্যগুলো মাথায় অন করে ফেলবা আস্তে আস্তে। তারপরের কোশ্চেনে বলতেছে যে হচ্ছে সপ্তম নারী সাফ চ্যাম্পিয়নশিপ 2024। আমরা আজকে সপ্তম নারী সাফ চ্যাম্পিয়নশিপ 2024 নিয়ে কথা বলবো। সেখানে আচ্ছা, মেয়েরা 1.09 টাইমস বেশি, মেবি। ইয়েস, ইউ গেভ দ্য রাইট আনসার। ঠিক আছে, এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ এবং পাশাপাশি পুরস্কৃতও করা হবে। তুমি আসো ঢাকায়, তোমার জন্য পুরস্কারের ব্যবস্থা সবসময় আমার তরফ থেকে, নট সম্রাট ভাই দেয় না। ঠিক আছে, সপ্তম নারী সাফ চ্যাম্পিয়নশিপ 2024 কত তারিখে অনুষ্ঠিত হয়েছিল? এর সময়কাল কত? 17 থেকে 30 অক্টোবর 2024। ঠিক আছে, আচ্ছা, সপ্তম নারী সাফ চ্যাম্পিয়নশিপ কেন আমাদের কাছে ইম্পর্টেন্ট? কারণ বাংলাদেশ
বাংলাদেশ এখানে চ্যাম্পিয়ন হয়েছে। যেখানে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে সেটা কি অবশ্যই আমাদের জন্য ইম্পর্টেন্ট না? অবভিয়াসলি ইম্পর্টেন্ট। এটা 2024 সালের 17 থেকে 30 অক্টোবর সপ্তম নারী সাফ চ্যাম্পিয়নশিপ, ঠিক আছে, অনুষ্ঠিত হয়েছিল। এখানে স্বাগতিক দল মানে যেখানে আয়োজন করা হয়েছিল সেটা ছিল হচ্ছে নেপালে আয়োজন করা হয়েছিল। মোট দলের সংখ্যা ছিল 60টি এবং মোট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে 12টি। বাংলাদেশ ফাইনালে গিয়েছে এবং তারা 2-1 গোলের ব্যবধানে জিতেছে, 2-1 গোলের ব্যবধানে। এবং ফাইনালে রানার্স আপ দলটি ছিল নেপাল ভার্সেস বাংলাদেশ গোল করেছে 2টা এবং নেপাল গোল করেছে 1টা, এবং সেইখানে বাংলাদেশ ওন দ্য কাপ, ঠিক আছে, ওন দ্য ট্রফি। ফাইনাল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ফাইনাল ম্যাচ কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়েছিল। নেপালের রাজধানী কাঠমান্ডুতে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। সেটা কোথায় অবস্থিত? কাঠমান্ডুতে, এবং কাঠমান্ডু নেপালের রাজধানী, ঠিক আছে। এরপরে বলতেছে ফাইনালে বাংলাদেশের পক্ষে গোল করেন কে? এইটা মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসার চান্সেস খুব বেশি। তোমরা যদি বিশেষ করে তোমরা যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও এই টাইপের কোশ্চেনই করবে। তোমাকে কখনো কোশ্চেন করবে না যে কোন দেশ সপ্তম সাফ চ্যাম্পিয়নশিপ বিশ্ব জয়ী হয়েছিল। তোমাকে এইভাবে প্রশ্ন করা হবে যে বাংলাদেশের পক্ষে গোল করেছিল কে? বাংলাদেশের পক্ষে গোল করেছিল হচ্ছে মনিকা চাকমা এবং ঋতুপর্ণা চাকমারা অনেক এগিয়ে আছে। এই যে তাদের এই যে গোল স্কোর দেখে আমরা বুঝতে পারি মনিকা চাকমা এবং ঋতুপর্ণা ছিলেন একজন ইন্ডিয়ান অ্যাক্ট্রেস। তার নাম দেখেও তুমি মনে রাখতে পারো যে ফাইনালে বাংলাদেশের পক্ষে গোল করেছেন এই যে 2জন নারী, ঠিক আছে। সেরা গোলকিপার ছিলেন রূপনা চাকমা, এও চাকমা জনগোষ্ঠীর, এও বাংলাদেশের পক্ষে ছিলেন, বাংলাদেশের গোলকিপার ছিলেন এবং তিনি সেরা গোলকিপার অর্থাৎ গোল্ডেন গ্লোভস জিতেছিলেন। সেরা খেলোয়াড় হয়েছিলেন ঋতুপর্ণা চাকমা। এই যে ঋতুপর্ণা চাকমা যে গোল করেছিলেন তিনি হচ্ছেন সেরা খেলোয়াড় ফ্রম বাংলাদেশ, ঠিক আছে। শীর্ষ গোলদাতা দিস ইজ নট সো মাচ ইম্পর্টেন্ট, এটা হচ্ছে দোকি লাজম, ঠিক আছে, দোকি লাজম ফ্রম ভুটান, এবং তিনি টোটাল গোল করেছিলেন 8টি। টোটাল খেলা হয়েছিল মোট ম্যাচের সংখ্যা 12টি ম্যাচ, এবং সেখানে দোকি লাজম গোল করেছিলেন হচ্ছে 8টি গোল, ঠিক আছে। ফেয়ার প্লে পুরস্কার পেয়েছেন হচ্ছে ভুটান, ঠিক আছে। এই যে নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ কিন্তু 2বার চ্যাম্পিয়ন হয়েছিল। একটা হচ্ছে 2022, একটা হচ্ছে 2024। 2023 সালে হতে পারেনি। 2023 সালটা সকলের জন্য আনলাকি, আমার জন্য আনলাকি, তোমাদের জন্য আনলাকি। কাফি লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া, সাউন্ড নাই তো ভাইয়া। এই আচ্ছা, সাউন্ডটা চেক দাও তো সাউন্ড আছে কিনা। আচ্ছা, আমাকে কি শোনা যায় এখন ঠিকঠাক ভাবে? আই থিঙ্ক শোনা যায়, বাট তারপরে আমরা চেক দিয়ে নেই। ওয়াশ কুরলি বলছেন যে সাউন্ড নাই তো ভাইয়া। সাউন্ড ওকে আছে? ওয়াশ কুরনি তুমি তোমার ফোনটা চেক করো, তোমার ফোনের আই গেস সাউন্ডে কোনো সমস্যা হয়েছে, কিংবা ইয়ারফোনটা ঠিক মতো ঢোকানো হয়নি। ইয়ারফোনটা ঠিক মতো ঢুকিয়ে দেখো, হয়তোবা তুমি ঠিক মতো শুনতে পাবে। ঢোকাইতে সমস্যা হইলে সাউন্ড তো শোনা যাবেই না সোনামণি, তোমরা ঠিকভাবে ঢোকাবা, ঠিক আছে। 2022 সালে বাংলাদেশ সাফ নারী চ্যাম্পিয়নশিপে বিজয়ী হয়, এবং 2023টা সকলের জন্য বাজে একটা সাল, এবং এই সালে হয়নি, ঠিক আছে। এবং 2024 সালে নেপালের বিপক্ষে, ঠিক আছে। আমরা খুব সুন্দরভাবে তথ্যগুলো মনে রাখবো। আরেকবার আমি রিক্যাপ করতেছি, সেটা হচ্ছে সময়কাল ছিল 17 থেকে 30 অক্টোবর OCT, ঠিক আছে। এবং এটা আয়োজন করেছিল কে? স্বাগতিক দল ছিল হচ্ছে নেপাল, এবং মোট দল ছিল 60টি।
মোট ম্যাচ হয়েছে 12টি এবং লাস্টলি নেপাল ভার্সেস বাংলাদেশে বাংলাদেশ গোল করে 2টা, নেপাল গোল করে 1টা এবং বাংলাদেশ জিতে যায় সহজভাবে। এবং বাংলাদেশের পক্ষে গোল করে মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা। বাংলাদেশের গোলকিপার ছিল রূপনা চাকমা এবং সে সেরা গোলকিপার হয়। ঠিক আছে, আমাদের আর বেশি দূর আমরা যাব না, আমরা এরপরে চলে যাব ব্যালন ডিয়ার। ব্যালন ডিয়ার, এই যে ব্যালন ডিয়ার, সকলের স্বপ্ন, সকলের স্বপ্ন, সকলে মেসি রোনালদো নিয়ে মারামারি শুরু করে দেয়। মিসকাট লিখেছেন আছে, এমডি আহমেদ লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন ক্লিয়ার আছে? আচ্ছা ঠিক আছে, এখন ক্লিয়ার আছে মানে নিশ্চয়ই এখন তোমার ফোনে ইয়ারফোনের প্লাগটা ঢোকানো ঠিক আছে, এই জন্য তুমি এখন ঠিকভাবে শুনতে পাচ্ছ। ঠিক আছে, আমরা ব্যালন ডিয়ার সম্পর্কে এখন কথা বলবো। 2024 সালের ব্যালন ডিয়ার জিতলেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ ফুটবলার রদ্রি। আমার ওয়ান অফ দি ফেভারিট ফুটবলার এই যে রদ্রি, এই ভাইটি 2024 সালের ব্যালন ডিয়ার জিতেছেন। তিনি ম্যানচেস্টার সিটির ফুটবলার, তিনি ম্যানচেস্টার সিটির ফুটবলার। ঠিক আছে, ম্যানচেস্টার সিটির ফুটবলার, এটা আমাদের কাছে অবভিয়াসলি ইম্পর্টেন্ট, কারণ অনেকেই মেসি রোনালদো নিয়ে অনেক মারামারি করে, লাইক স্পিড। ঠিক আছে, কুকুরের মতো ঘেউ ঘেউ করে লাভ নেই, শেষে এই যে গোল দিয়ে যায় ওস্তাদের মায়ের শেষ রাত্রে, সেটা হচ্ছে রদ্রি। অবভিয়াসলি আমি মেসি রোনালদোকে অনেক ভালোবাসি, কিন্তু এইবার ব্যালন ডিয়ার জিতেছেন আমাদের প্রিয় রদ্রি ভাইয়া। তিনি কোন ক্লাবের খেলেন, তিনি কোন ক্লাবের হয়ে খেলেন? তিনি ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটির ফুটবলার তিনি। আচ্ছা, এবার আমরা কিছু আপডেট তথ্য জেনে নিই। ঠিক আছে, আমরা আপডেট তথ্য কোন বিষয় সম্পর্কে জানবো? বাফুফে, কারণ বাফুফে নিয়ে অনেক জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছিল আমাদের দেশে, যেহেতু নাজমুল হাসান পাপন আমাদের দেশের তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে প্রায় তছনছ করে দিয়েছিলেন। বাট বাফুফে অর্থাৎ বাংলাদেশের ফুটবল কিন্তু আগে অনেক বেশি সমৃদ্ধ ছিল, বর্তমানে সমৃদ্ধ নাই। সো বাংলাদেশের বাফুফেকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বাংলাদেশের ফুটবল ফেডারেশন বাফুফের নতুন সভাপতি ঘোষণা করেন, তার নাম হচ্ছে তাবিথ আউয়াল। ইম্পর্টেন্ট অবভিয়াসলি, বাফুফের নতুন সভাপতিকে তাবিথ আউয়াল। বাফুফের প্রথম সভাপতিকে অধ্যাপক ইউসুফ আলী, এবং অধ্যাপক ইউসুফ আলী কিন্তু বাফুফের প্রতিষ্ঠাতা। অধ্যাপক ইউসুফ আলী বাফুফের প্রতিষ্ঠাতা এবং বাফুফের প্রথম সভাপতি অধ্যাপক ইউসুফ আলী। ঠিক আছে, বাফুফের প্রতিষ্ঠা করা হয় কত তারিখে? বাফুফের প্রতিষ্ঠা করা হয় হচ্ছে 15ই জুলাই 1972। আচ্ছা, 15ই জুলাই 1972 বাফুফের প্রতিষ্ঠাতা তিনি সাথে বেইমানি হয়েছেন। হ্যাঁ, শি মেড আস ফ্লাই, এই যে একটা কথা আছে না, যে শি মেড আস ফ্লাই, সবার ঘটনায় এই কথাটার সাথে জড়িত। ঠিক আছে, বাফুফের প্রতিষ্ঠা করা হয় কত তারিখে? বাফুফের প্রতিষ্ঠা করা হয়েছে 15ই জুলাই 1972, এবং এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? অধ্যাপক ইউসুফ আলী, এবং তিনি বাফুফের প্রথম সভাপতি। বাফুফের বর্তমান সভাপতিকে তাবিথ আউয়াল, এবং তিনি নতুন হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে। বাফুফের সদর দপ্তর কোথায়? বাফুফের সদর দপ্তর হচ্ছে বিএফএফ ভবন, ঢাকা, বাংলাদেশ। বাফুফের সদর দপ্তর হচ্ছে বিএফএফ ভবন বা ঢাকা, বাংলাদেশ। ফিফা অধিভুক্তি বাফুফে কবে ফিফা অধিভুক্তি লাভ করে? সেটা হচ্ছে 1976 সালে। 1976 সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফিফার অধিভুক্তি লাভ করে। ঠিক আছে, এএফসির অধিভুক্তি লাভ করে কত সালে? 1974 সালে। আমাদের ইম্পর্টেন্ট তথ্যগুলো হচ্ছে এই যে এটা, অবভিয়াসলি দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা সকলে মনে রাখবা, বর্তমান বাফুফের নতুন সভাপতি হয়েছেন তাবিথ আউয়াল। ঠিক আছে, তারপরে সাফ অধিভুক্তি লাভ করে 1997 সালে। 1997 সালে সাফ অধিভুক্তি লাভ করেন। ঠিক আছে, আমরা এরপরে চলে যাব হচ্ছে মুদ্রাস্ফীতি। ঠিক আছে, ইনফ্লেশন। আচ্ছা, তোমরা ক্লাসে কে লাইভ শেয়ার দিচ্ছ, তারা সকলেই একটা করে কমেন্ট করে দাও যে ভাইয়া আমি শেয়ার দিয়েছি। যারা শেয়ার দিবে তাদের জন্য আজকের এই পিডিএফটি তোমরা পেয়ে যাবে রয়্যাল এডুকেশনের ফেসবুক পেজে নক করলে, কিংবা আমাকে পার্সোনালি যোগাযোগ করলে।
ঠিক আছে, রয়্যাল এডুকেশনের ফেসবুক পেজকে তোমরা নক করবে, কারণ এখানে তোমাদের বলতে পারো একটা অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান, এবং যেখানে তোমরা অবভিয়াসলি সোনার হরিণের মতো জ্ঞান আহরণ করতে পারবে। ঠিক আছে, দক্ষিণ এশিয়ার ইনফ্লেশন রেট, মুদ্রাস্ফীতি কোন দেশের সব থেকে বেশি? আমাদের প্রিয় দেশ বাংলাদেশ, আমাদের প্রিয় দেশ বাংলাদেশের মুদ্রাস্ফীতি সব থেকে বেশি। ঠিক আছে, 9.92 এবং সব থেকে কম অর্থাৎ মাইনাসের ঘরে চলে গেছে, 0.5% চলে গেছে, -0.5, সেটা হচ্ছে শ্রীলঙ্কা। ঠিক আছে, ইনফ্লেশন রেট বাংলাদেশের সব থেকে বেশি এবং সব থেকে কম শ্রীলঙ্কার, সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে। ঠিক আছে, এবং বাংলাদেশের কত? 9.92। এরপরে বাংলাদেশের পরে কার অবস্থান? বাংলাদেশের পরে অবভিয়াসলি বাংলাদেশ যার অন্তর্ভুক্ত ছিল 1971-এর আগে, সেটা হচ্ছে পাকিস্তান, এবং পাকিস্তানের 6.90 মুদ্রাস্ফীতির হার। এবং তারপরে ভারত আমাদের প্রিয় পার্শ্ববর্তী নেশন, ইন্ডিয়া আমি শেয়ার দিয়েছি সামিয়া আহমেদ ভাইয়া, শেয়ার দিয়েছি তৌফিক জামান। জাস্ট কমেন্ট করে ফেলো, আরও বেশি কমেন্ট করো, আমি আরও দেখতে চাই তোমাদের কারেন্ট কত, বিদ্যুৎ কত, তোমাদের শরীরের ভোল্টেজ। ঠিক আছে, নেপালের মুদ্রাস্ফীতি 3.85। নেপাল এই যে সপ্তম নারী সাফ চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হয়েছিল, নেপালের মুদ্রাস্ফীতি 3.85, এবং ভুটানের মুদ্রাস্ফীতি 2.05, এবং পাশাপাশি মালদ্বীপের মুদ্রাস্ফীতি কিন্তু একটা সারিতে বিদ্যমান, সেটা হচ্ছে 1.4। আমাদের সব থেকে বেশি বাংলাদেশ এবং সব থেকে কম শ্রীলঙ্কার কত? -0.5 বিয়োগ 0.5। আমাদের এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাংলাদেশের কোনো সূত্রে কাজ করছে না, শ্রীলঙ্কার মুদ্রাস্ফীতি মাইনাসে। ঠিক আছে, আমাদের মুদ্রাস্ফীতি সব থেকে বেশি, বাংলাদেশের সব কিছুই সবার থেকে বেশি, কারণ আমরা সব থেকে বেশি গর্বিত জাতি। ঠিক আছে, আমি দিয়েছি ভাইয়া, ওকে, দিতে থাকো, আরও বেশি দাও। ওই যে একটা কথা আছে না, ধুতে থাকো ধু, শেয়ার দিতে থাকো। তোমরা যত শেয়ার দিবা তত বেশি তোমরা উপকৃত হবা, এবং তোমাদের বন্ধুরাও একসাথে তোমাদের সাথে পাবলিকে চান্স পাবে। সহজ ভাষায়, সরকারি চাকুরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স সীমা 32 বছর। এটা ইম্পর্টেন্ট। আগে ছিল কত? আগে ছিল হচ্ছে 30 বছর, এটা কিন্তু বর্তমান নিয়ম, সেটা চেঞ্জ করে করা হয়েছে 32 বছর। ঠিক আছে, একজন প্রার্থী সর্বোচ্চ 3 বার পরীক্ষায় অংশ নিতে পারবে। আগে আনলিমিটেড অংশ নেওয়া যাইতো, যে 30 বছর হওয়ার মধ্যে তুমি যতবার বিসিএস পরীক্ষা দিতে পারবা, কিন্তু এখন সেটা হয়ে গেছে 3 বার। ঠিক আছে, 32 বছর সময়, কিন্তু তুমি এই 32 বছরের মধ্যে যে কোনো 3 বার, অন্তত 3 বার খালি পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে, এই সিদ্ধান্তটা কততম বিসিএস থেকে শুরু করা হবে? 47তম বিসিএস, অর্থাৎ সামনে যে বিসিএসটা শুরু হতে যাচ্ছে সেই বিসিএসে কার্যকর করা হবে। যারা ইতোপূর্বে একাধিকবার বিসিএসে অংশগ্রহণ করেছেন বয়স থাকা সাপেক্ষে, তারাও 47তম বিসিএস থেকে আরও 3 বার অংশগ্রহণ করতে পারেন, অর্থাৎ 47তম বিসিএস থেকেই এই নিয়মটা কার্যকর করা হবে। সেটা হচ্ছে 32 বছর বয়স সীমা এবং 3 বার পরীক্ষা। ঠিক আছে, আগে ছিল কত? আগে ছিল 30। এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। বাংলাদেশ কর্ম কমিশন থেকে এটা পাবলিশ করা হয়েছে। ঠিক আছে, এইবার আমরা চলে যাব যে কিছুদিন আগে একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছিল, এই যে ঘূর্ণিঝড়, তার নাম হচ্ছে ডানা রূপ নিয়েছে। বঙ্গোপসাগর ও আন্দামান সাগর, এই জায়গাটুকু ইম্পর্টেন্ট। এই ডানা ঘূর্ণিঝড়টা কোথা থেকে শুরু হয়েছিল? বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপ সৃষ্টি হয়। ঠিক আছে, এটা নিউজ। অবভিয়াসলি আমাদের মনে রাখতে হবে এটা কোথায় সৃষ্টি হয়েছিল? বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর, এবং এটার নাম হচ্ছে ডানা। ঠিক আছে, আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাব, সেটা হচ্ছে নারী টি20 বিশ্বকাপ 2024 নবম আসর। ঠিক আছে, নবম আসর, দিস ইজ নট সো মাচ ইম্পর্টেন্ট, বাট এখান থেকেও পরীক্ষায় যে কোনোভাবে তোমাদের কোশ্চেন চলে আসতে পারে, তাই আমরা এই টপিকটি রেখেছি। ঠিক আছে, চ্যাম্পিয়ন হয়েছিলেন কোন দল? অবভিয়াসলি নিউজিল্যান্ড, এবং রানার্স আপ হয়েছিলেন দক্ষিণ আফ্রিকা, অর্থাৎ সাউথ আফ্রিকা রানার্স আপ। নারী টি20 বিশ্বকাপ 2024-এ চ্যাম্পিয়ন হয়েছিলেন নিউজিল্যান্ড এবং রানার্স আপ হয়েছিল দক্ষিণ আফ্রিকা। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট অথবা প্লেয়ার অফ দ্য ফাইনালও হয়েছিলেন অ্যামেলিয়া কার।
প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট অথবা প্লেয়ার অফ দ্য ফাইনাল হয়েছিলেন অ্যামেলিয়া কার। ঠিক আছে, ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় কোথায়? ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় হচ্ছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম, সেটা হচ্ছে UAE দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হয়। এবং উদ্বোধনী ম্যাচটা অনুষ্ঠিত হয় কোথায়? উদ্বোধনী ম্যাচটা অনুষ্ঠিত হয় হচ্ছে শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, বাংলাদেশ ও স্কটল্যান্ড। ঠিক আছে, উদ্বোধনী ম্যাচে ছিলেন বাংলাদেশ ও স্কটল্যান্ড নারী টি20 বিশ্বকাপ, এবং ফাইনালটা অনুষ্ঠিত হয় হচ্ছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে, এবং প্রথমটা হয় শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, সেটাও তোমার UAE-তে। সবচেয়ে বেশি বার চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া কিন্তু মেইন ওয়ার্ল্ড কাপ ODI সেটাতেও সবথেকে বেশি চ্যাম্পিয়ন হয়েছে। ঠিক আছে, এবং সেটা কয়বার? 6 বার। আমরা সুন্দরভাবে তথ্যগুলো মাথায় আহরণ করার চেষ্টা করি। আমাদেরকে মুখস্থ করতে হবে না, অবভিয়াসলি মুখস্থ করে কেউ কখনো বেহেশতে চলে যেতে পারবা না। ঠিক আছে, আমাদের জাস্ট তথ্যগুলো সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। সেটা হচ্ছে নিউজিল্যান্ড অবভিয়াসলি উইনার, এবং রানার্স আপ হয়েছিলেন দক্ষিণ আফ্রিকা, এবং এটা হচ্ছে 2024 সালের টি20 ওয়ার্ল্ড কাপ, নারী টি20 ওয়ার্ল্ড কাপ। ঠিক আছে, আমরা আরেকটা তথ্যতে চলে যাব, কারণ এই তথ্যটা অবভিয়াসলি ইম্পর্টেন্ট। আমাদের দেশের সকলেই জানো যে 12তম জাতীয় সংসদ ভেঙে গিয়েছেন, এবং এর ফলে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এবং বর্তমান দেশে ইন্টারিম গভর্নমেন্ট চলমান রয়েছে। ঠিক আছে, অন্তর্বর্তীকালীন সরকার। সো আওয়ামী লীগ সরকারের সময় কিছু ডেট আমাদেরকে বাধ্যতামূলক করা হয়েছিল পালন করার জন্য, বাট সেই দিবসগুলো এখন বাতিল করা হয়েছে। সেটা হচ্ছে জাতীয় 8টি দিবস। ঠিক আছে, জাতীয় 8টি দিবস বাতিল করা হচ্ছে। ঠিক আছে, তোমাদের পরীক্ষা কোশ্চেন করা আসতে পারে যে কয়টি দিবস বাতিল করা হয়েছে। সেটা হচ্ছে জাতীয় 8টি দিবস। ঠিক আছে, এখানে বাতিল হচ্ছে কোন কোন দিবস? সেটা হচ্ছে ঐতিহাসিক 7ই মার্চ, অর্থাৎ ঐতিহাসিক 7ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু তিনি ভাষণ দিয়েছিলেন, সেই দিবসটা বাতিল করা হচ্ছে। 17ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস, এবং জাতীয় শিশু দিবস এটা বাতিল করা হচ্ছে। এবং 5ই আগস্ট শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, এটাও বাতিল করা হচ্ছে। পাশাপাশি 8ই আগস্ট শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকীও বাতিল করা হয়েছে। সবথেকে ইম্পর্টেন্ট 15ই আগস্ট, এটা নিয়ে সবথেকে বেশি কন্ট্রোভার্সি হয়েছে। ঠিক আছে, 15ই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী এবং জাতীয় শোক দিবস এটা বাতিল করা হয়েছে। ঠিক আছে, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট যে 15ই আগস্ট এটা বাতিল করা হয়েছে। ঠিক আছে, বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী এবং জাতীয় শোক দিবস 15ই আগস্ট। ঠিক আছে, এবার 18 অক্টোবর শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস, মানে শেখ রাসেলের জন্মদিন, ওই দিবসটাও বাতিল করা হয়েছে। 4ই নভেম্বর জাতীয় সংবিধান দিবস, এটা বাতিল করা হয়েছে। এবং 12ই ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস, মানে বাংলাদেশের যত অযথা দিবস ছিল প্রত্যেকটা দিবস বাতিল করা হয়েছে, যেন আমরা কর্মক্ষেত্রে বেশি অ্যাক্টিভ থাকতে পারি। এই দিবস পালনের জন্য আমাদের কর্মক্ষেত্রে অ্যাক্টিভনেসটা কমে গিয়েছে, এবং আমরা অনেক বেশি ইনঅ্যাক্টিভ হয়ে গেছি। বাঙালি আবেগে বিশ্বাসী হওয়া যাবে না, বাঙালি কর্মেও দেখিয়ে দিতে পারে, সেটা আমাদের ইন্টারিম গভর্নমেন্ট ইনশাল্লাহ দেখিয়ে দিবেন। ঠিক আছে, আমাদের কিন্তু কিছুদিন আগে সকলেই জানো যে মানব ইতিহাসে নতুন অধ্যায় লিখলো ইলন মাস্কের স্পেস এক্স। ঠিক আছে, ইলন মাস্কের স্পেস এক্স কোম্পানি, তারা হচ্ছে রকেট বানায়, রকেট প্রস্তুত করে, রকেট পাঠায়, তার সাথে সাথে রকেট নিয়ে গবেষণা করে অ্যাজ নাসা। ঠিক আছে, সো স্পেস এক্স কিন্তু নিউ একটা ইনোভেশন করেছে, সেটা হচ্ছে আকাশে থাকা অবস্থাতেই রকেটের নাম হচ্ছে বুস্টার, এবং সেটাকে ক্যাচ করেছে। রকেট চাঁদে গিয়েছে, চাঁদ থেকে আবার ব্যাক এসেছে, এবং সেটা ইলন মাস্কের কোম্পানি দেখিয়েছে বিনা ওয়েস্টেজে রকেটকে সঠিকভাবে ল্যান্ড করানো সম্ভব, যেটা মানব ইতিহাসের প্রথম। নতুন এক ইতিহাস গড়েছেন ইলন মাস্কের স্পেস এক্স। ঠিক আছে, এবং এই বুস্টার রকেটের সাথে এটা করা হয়েছে। ঠিক আছে, এটা 233 ফুটের বিশাল রকেট। এই বুস্টার রকেট হচ্ছে 233 ফুটের বিশাল রকেট। ঠিক আছে, এটা ইলন মাস্কের স্পেস এক্স কোম্পানি এই রকেটটাকে ঠিক মতো ল্যান্ড করাতে
সক্ষম হয়েছে? ইউনূস সরকারকে এর চরম মূল্য দিতে হবে। ইউনূস সরকারকে মূল্য দিতে হবে না, ইউনূস সরকার আমাদেরকে মূল্য দিয়েই কোটিপতি করে দিবেন, কারণ তাদের কাছে অনেক টাকা। ঠিক আছে, নতুন ইতিহাস গড়েছেন ইলন মাস্কের স্পেস এক্স, এবং সেটা রকেট বুস্টারের সাথে এই এক্সপেরিমেন্টটা করা হয়েছে, এবং এটার ফলে মানব সভ্যতার আরেক ধাপ রচিত হয়েছে। এবং এটার জন্য স্পেস এক্সকে দিয়েছে প্রায় 4 বিলিয়ন মার্কিন ডলার। স্টারশিপ স্পেস এক্স এটার জন্য প্রায় 4 বিলিয়ন মার্কিন ডলার ডোনেশন কিংবা ইনভেস্টমেন্ট পেয়েছে। ঠিক আছে, ইনভেস্টমেন্ট পেয়েছে, নট ডোনেশন। ইনভেস্টমেন্ট এক জিনিস, ডোনেশন আরেক জিনিস। ডোনেশন হচ্ছে দান, আর ইনভেস্টমেন্ট হচ্ছে তার প্রতি তোমার বিনিয়োগ করা। ঠিক আছে, বিশ্ব শান্তি সূচক 2024-এ আমরা চলে এসেছি। আমাদের আর বেশিক্ষণ নেই ক্লাসে, আমরা ক্লাসটা খুব অল্প সময়ে শেষ করে দিব, কারণ আজকের ক্লাসে তথ্য যথেষ্ট কম, কিন্তু এই তথ্যগুলো খুবই ইম্পর্টেন্ট। যে কোনো প্রকার ভর্তি পরীক্ষা কিংবা যে কোনো প্রকার কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা এই টাইপের কোশ্চেন তোমরা পাবাই। বিশেষ করে যারা ঢাকা ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে চাও, তাদের সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে অবভিয়াসলি অনেকগুলো কোশ্চেন থাকে, সো এখান থেকে যে কোনো একটা চলে আসবে, এটার কোনো নিশ্চয়তা নেই। ঠিক আছে, বিশ্ব শান্তি সূচক 2024-এ চলে এসেছি। বিশ্ব শান্তি সূচক 2024-এ বিশ্বের সবথেকে শান্তিপূর্ণ দেশ হচ্ছে আইসল্যান্ড। বিশ্বের সবথেকে শান্তিপূর্ণ দেশ হচ্ছে আইসল্যান্ড, এবং 10তম স্থানে আছেন মালয়েশিয়া। 10তম স্থানে আছে মালয়েশিয়া। ঠিক আছে, অস্ট্রেলিয়া ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস বৈশ্বিক সূচক প্রকাশ করে। এটা ইম্পর্টেন্ট। এই যে আমাদের ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস, এটা কোন দেশের সংস্থা? অস্ট্রেলিয়া ভিত্তিক সংস্থা, এবং এরাই শান্তি সূচক প্রকাশ করে। 2024 সালে শান্তি সূচকে সবথেকে এগিয়ে আছে আইসল্যান্ড, এবং সেটা ইউরোপ মহাদেশে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব লাস্ট বাট নট দ্য লিস্ট, নোবেল পুরস্কার। ঠিক আছে, নোবেল পুরস্কারে আমরা চলে এসেছি। ভাইয়া ক্লিয়ার দেখা যাচ্ছে না? আই থিঙ্ক তোমারও ফোনের ইনপুটে কোনো একটা সমস্যা হয়েছে, তোমরা ঠিক মতো লাগাবা। ঠিক আছে, লাগাইলে দেখা যাবে ঠিক মতো। নোবেল পুরস্কারে আমরা চলে এসেছি। নোবেল পুরস্কার কি বলছে? যে নোবেল পুরস্কার 2024 বিজয়ীদের তালিকা। এখানে নোবেল পুরস্কার কয়টা ক্ষেত্রে দেওয়া হয়? আমাদের কিন্তু এই কোয়েশ্চেনটা আমি এর আগেও বলেছি, নোবেল পুরস্কার কয়টা ক্ষেত্রে দেওয়া হয়। ঠিক আছে, নোবেল পুরস্কার দেওয়া হয় টোটাল 6টা ক্ষেত্রে। সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, লিটারেচার, পিস অ্যান্ড ইকোনমিক্স। এই 6টা ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়। সো 2024 সালে যারা যারা নোবেল পুরস্কার পেয়েছেন তাদের সম্পর্কে আজকে আমরা পুরোপুরি ডিটেলস জেনে নিব, কারণ এটা আমাদের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে কোনো প্রকার ভর্তি পরীক্ষার জন্য। ঠিক আছে, সো নোবেল পুরস্কার 2024-এ চিকিৎসা বিজ্ঞান অর্থাৎ মেডিকেলে নোবেল প্রাইজ পেয়েছেন দুইজন, একসাথে দুইজন পেয়েছেন মেডিকেলে নোবেল প্রাইজ। সেটা হচ্ছেন ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুফকুন। ঠিক আছে, গ্যারি রুফকুন অ্যান্ড ভিক্টর অ্যামব্রোস। ঠিক আছে, এই দুইজন ভদ্রমানুষ চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। অবভিয়াসলি এই নামটা আমাদের ইম্পর্টেন্ট। তারা কেন পেয়েছেন, কি কি কাজ করেছেন? ঠিক আছে, মাইক্রো আরএনএ আবিষ্কার করেছেন। এই যে এটা ইম্পর্টেন্ট, মাইক্রো আরএনএ আবিষ্কারের জন্যই কিন্তু এই যে আমাদের ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুফকুন নোবেল পুরস্কার পেয়েছেন। এই মাইক্রো আরএনএটুকু মুখস্থ করলেই আমাদের যথেষ্ট, কিন্তু তারপরেও আমরা এইটুকু দেখতে পারি যে মাইক্রো আরএনএ আবিষ্কার এবং এটির পোস্ট ট্রান্সক্রিপশনাল প্রসেস জিন নিয়ন্ত্রণে কীভাবে ভূমিকা পালন করে সে বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণা। এবং এটা সম্পর্কে কিন্তু মাইক্রো আরএনএ নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা ছিল। আমাদের যারা বিশেষ করে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো তারা সকলেই জেনে থাকবা মাইক্রো আরএনএ কতটা ইম্পর্টেন্ট। তারপরে পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার পেয়েছেন দুইজন। আমরা মনে রাখবো মেডিসিন 2, ফিজিক্স। তোমাদের পরীক্ষায় এইভাবে কোশ্চেন আসতে পারে যে পদার্থবিজ্ঞানে এবার কতজন নোবেল পুরস্কার পেয়েছেন, কিংবা
চিকিৎসা শাস্ত্রে কতজন নোবেল পুরস্কার পেয়েছেন? সো আমাদের এই নাম্বারটাও মুখস্থ রাখতে হবে। মেডিসিনে 2জন নোবেল পুরস্কার পেয়েছে, পদার্থবিজ্ঞানেও 2জন নোবেল পুরস্কার পেয়েছে। সেটা হচ্ছে জন জে হপফিল্ড এবং জেফ্রি এইচ হিন্টন। ঠিক আছে, আমাদের এই দুইটা নাম মনে রাখতে হবে। টোটাল নোবেল পুরস্কারের টোটাল ক্ষেত্র হচ্ছে 6টা। সেটা কি আমরা আরেকবার রিক্যাপ করে নিব। সেটা হচ্ছে পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, শান্তি এবং অর্থনীতি। এই 6টা ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়। এবং তোমার মেডিসিনে 2জন নোবেল পুরস্কার পেয়েছেন, ফিজিক্সেও 2জন নোবেল পুরস্কার পেয়েছেন। মেডিসিনে কেন নোবেল পুরস্কার পেয়েছেন? মাইক্রো আরএনএ আবিষ্কার করার জন্য। এবং ফিজিক্সের 2জন নোবেল পুরস্কার পেয়েছেন, সেটা হচ্ছে একজন জন জে হপফিল্ড এবং জেফ্রি এইচ হিন্টন। ঠিক আছে, আমরা এই যে ফিজিক্সে যারা 2জন জন জে হপফিল্ড এবং জেফ্রি এইচ হিন্টন, এরা 2জন কেন নোবেল পুরস্কার পেয়েছেন, তাদের অবদানটা অ্যাকচুয়ালি কী ছিল? সেটা হচ্ছে কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সক্ষম করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মৌলিক আবিষ্কার এবং উদ্ভাবন। তারা হচ্ছে কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক। আমরা সকলেই জানি বর্তমান যুগ, এই যে আমাদের যে চতুর্থ ইরাটা চলতেছে, চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলতেছে, সেটা হচ্ছে এআই বেসড, কৃত্রিম বুদ্ধিমত্তা। সো কৃত্রিম বুদ্ধিমত্তাতে মেশিন লার্নিং অনেক গুরুত্বপূর্ণ একটা টার্ম, অনেক ইম্পর্টেন্ট একটা টার্ম। সো এই মেশিন লার্নিংয়ে কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সক্ষম করে তুলেছেন এই 2জন মানুষ। তারা কে? এই যে জেফ্রি এইচ হিন্টন এবং জন জে হপফিল্ড। ঠিক আছে, এই 2জন মানুষ পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। সো আমরা মাথায় রাখতে পারি মেডিসিনে নোবেল পুরস্কার পেয়েছেন 2জন, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন 2জন। ঠিক আছে, এরপরে রসায়নে অর্থাৎ কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার লাভ করেছেন 3জন। সো এখানে মেডিসিন 2, ফিজিক্স 2, কেমিস্ট্রিতে আবার হয়ে গেল 3। ঠিক আছে, আমাদের সুন্দরভাবে এই সংখ্যাগুলো মাথায় রাখতে হবে। মেডিসিনে পেয়েছেন 2জন, ফিজিক্সে পেয়েছেন 2জন এবং কেমিস্ট্রিতে পেয়েছেন 3জন। কে পেয়েছেন? ডেভিড বেকার, ডেমিস হ্যাজবিস এবং জন এম জাম্পার। ঠিক আছে, জন এম জাম্পার, এই তিনজন একত্রে কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার পেয়েছেন। এই যে ডেভিড বেকার, তারপরে ডেমিস হ্যাজবিস এবং জন এম জাম্পার, এই 3জন কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার পেয়েছেন। তাদের অবদান কি ছিল? ডেভিড বেকার কি করেছিলেন? প্রোটিন ডিজাইনের কম্পিটিশনাল পদ্ধতি উদ্ভাবন করেছিলেন এই ডেভিড বেকার। ঠিক আছে, তিনি আমেরিকান নাগরিকত্ব। বহুত महंगा है। তারপরে এই যে ডেমিস হ্যাজবিস এবং জন এম জাম্পার, এই দুইজন মিলে ইনি হচ্ছেন, এই যে ডেমিস হ্যাজবিস, ইনি ছিলেন হচ্ছে ব্রিটিশ এবং জন এম জাম্পার ইনি আবার আমেরিকান। 2 দেশের যৌথ প্রযোজনায় তারা প্রোটিনের কাঠামো অনুমান এবং যুগান্তকারী পদ্ধতি প্রবর্তনের জন্য তারা নোবেল পুরস্কার পেয়েছেন। প্রোটিনের কাঠামো অনুমান এবং যুগান্তকারী পদ্ধতি তারা উদ্ভাবন করেছিলেন এবং এই জন্য তারা 2024 সালের কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার পেয়েছেন। টোটাল কতজন? মেডিসিনে 2জন, ফিজিক্সে 2জন, কেমিস্ট্রিতে 3জন। অলরেডি আমাদের 7জন হয়ে গেছে। ঠিক আছে, এরপরে বলা হয়েছে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কে? সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন একজন। ঠিক আছে, সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন একজন। সেটা কে? সেটা হচ্ছে হ্যান কাং। তিনি হচ্ছেন সাউথ কোরিয়ান এবং ইনি আমাদের এশিয়া মহাদেশের মধ্যে প্রথম নারী যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। খুবই ইম্পর্টেন্ট এই তথ্যটা, আমাদের খুবই ইম্পর্টেন্ট। হ্যান কাং এশিয়া মহাদেশের মধ্যে প্রথম নারী যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন 2024 সালে। আমাদের এই তথ্যটা খুব বেশি ইম্পর্টেন্ট, সকলেই এই তথ্যটা মার্ক করে নিবা। হ্যান কাং এর জাতীয়তা হচ্ছেন, তিনি একজন সাউথ কোরিয়ান। ঠিক আছে, এরপরে শান্তিতে নোবেল পুরস্কারে চলে যাব। শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছেন একটি সংস্থা লাভ করেছেন শান্তিতে নোবেল পুরস্কার। সেটার নাম কি? সেটার নাম হচ্ছেন
হিদানোকিও তিনি এটা একটা জাপানিজ সংস্থা, এরা হচ্ছে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছেন। নিহন হিদানোকিও, ঠিক আছে, শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছেন। তারপরে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেছেন, কোন তিনজন অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেছেন? টোটাল তিনজন, সেটা হচ্ছে টার্কিশ এবং আমেরিকান নাগরিক ড্যারন, তারপর হচ্ছে সাইমন এবং জেমস এ রবিনসন। ঠিক আছে, আমাদের এই তিনটা নাম মনে রাখলেই হবে, ড্যারন, সাইমন এবং রবিনসন। আমরা খুব সহজভাবে মনে রাখবো। তাহলে আমাদের কয়জন নোবেল পুরস্কার পাইলো? ঠিক আছে, মেডিসিনে নোবেল পুরস্কার পেয়েছিলেন কয়জন? 2 জন। ঠিক আছে, ফিজিক্সে নোবেল পুরস্কার পেয়েছেন 2 জন। ঠিক আছে, ফিজিক্স, মেডিসিন চলে গেল। এরপরে কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার পেয়েছেন 3 জন। 3টা ক্ষেত্র চলে গেল। এরপরে আমরা চলে যাব লিটারেচার অর্থাৎ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন 1 জন, এবং একজন কে পেয়েছেন সেটা হচ্ছে হ্যান কাং, এবং এই হ্যান কাং সাউথ কোরিয়ান, এবং তিনি এশিয়া মহাদেশের মধ্যে প্রথম নারী যিনি নোবেল পুরস্কার পেয়েছেন সাহিত্যে 2024 সালে। এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে তোমার সাহিত্য চলে গেল। এরপরে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন একটি সংস্থা, এটা হচ্ছে জাপানিজ সংস্থা। শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন একটি সংস্থা। ঠিক আছে, অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন অর্থাৎ ইকোনমিক্সে নোবেল পুরস্কার পেয়েছেন 3 জন। কে? ড্যারন, সাইমন এবং রবিনসন, এই 3 জন নোবেল পুরস্কার পেয়েছেন। এরপরে আমাদের আজকের ক্লাসটার সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। অনেক ফাস্ট পড়ায় ফেলছি, আই গেস হজম করতে একটি সমস্যা হবে। তোমরা সকলেই আজকের এই ক্লাসটি খুবই গুরুত্ব সহকারে দেখেছো, আই উইশ। এবং যাদের যেই জায়গাগুলোতে সমস্যা আছে সকলে রয়্যাল এডুকেশনের ফেসবুক পেজে মেসেজ করতে পারো। তোমাদের ভাইয়ারা সবসময় তোমাদের সাথেই আছে, তোমাদের যে কোনো প্রকার সহায়তায়। এবং পাশাপাশি আজকের ক্লাসটি যারা পুরোপুরি ধৈর্য সহকারে দেখেছো তারা সকলে মেসেজ দিবা, এবং সকলের জন্য আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে দিয়ে দেওয়া হবে। ধন্যবাদ সকলকে, দেখা হবে আরও একটি লাইভ ক্লাসে।